আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনাই ডেস্কে। শুরুতেই শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নের অনুদানের কোটি কোটি ডলার লিবিয়ার মানব পাচার চক্রের হাতে। হিতে বিপরীত হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর উদ্যোগ। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পর ব্যাপক সামরিক প্রস্তুতি পেন্টাগনের। নতুন করে ইরাকে 750 সেনা, প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। বর্ণিল উৎসবে মাতোয়ারা নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কো সহ সব বড় শহর। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র সৌভাগ্য। মানব পাচার ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের দেয়া কোটি কোটি ডলার চলে যাচ্ছে লিবিয়ার অসাধু চক্রের হাতে। এই টাকাই ব্যবহৃত হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে মানব পাচারে। বার্তা সংস্থা এপির অনুসন্ধানে উঠে এসেছে এই চিত্র, যাতে দেখা যায় ইউর অনুপ্রবেশ ঠেকানোর উদ্যোগ হিতে বিপরীত হচ্ছে লিবিয়ার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে। গেল মাসে লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয় নৌকাটি। 3 দিন সাগরে ভাসার পর তাদের উদ্ধার করে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। উদ্ধার হওয়াদের একজন ঘানার আব্দি বলজি জানান, লিবিয়ার কোস্টগার্ডের সদস্যরাই তাকে তুলে দেন মানব পাচারকারীদের হাতে। শরণার্থী পুনর্বাসন কেন্দ্র থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্দি রাখা হয় একটি ঘরে। তারপর অর্থের জন্য চালানো হয় নির্যাতন। ঘানা থেকে আমার পরিবার অর্থ পাঠানোর পর ছাড়া হয় আমাকে। এ ধরনের অর্ধশত অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয় গেল মাসে, যাদের পাচার করে দেওয়া হয় লিবিয়া কোস্টগার্ডের সহায়তায়। বার্তা সংস্থা এপির তদন্তে উঠে আসে কিভাবে পাচার করা হচ্ছে লিবিয়ার পুনর্বাসন কেন্দ্রে থাকা শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের। আর এ কাজে ব্যবহৃত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নেরই অর্থ। ইউরোপের শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে 32 কোটি 80 লাখ ইউরোর প্রকল্প ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। ক্যাম্প তৈরি, নিরাপত্তা জোরদার এবং পুনর্বাসন কেন্দ্র তৈরির জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। এসব কাজ বাস্তবায়নে লিবিয়া প্রশাসনকে অনুদান দেওয়া হয়, তবে সেসব অর্থ চলে যাচ্ছে মানব পাচারকারীদের হাতে। আমি নিজ চোখে দেখেছি, কোস্টগার্ড অর্থ দিচ্ছে আল নাসের মিলিশিয়া গ্রুপের সদস্যদের। ওরাই আমাকে অর্থের বিনিময়ে তুলে দেয় মানব পাচারকারীদের হাতে। এরপর থেকেই আমার জীবনে নরক নেমে আসে। লিবিয়াতে রয়েছে 23টি পুনর্বাসন কেন্দ্র, যাতে অবস্থান করছেন 5000-এর বেশি অভিবাসন প্রত্যাশী। এসব কেন্দ্র যেসব সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে, তার মালিকানায় রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতারা। বিষয়টি নিয়ে ক্ষোভ ইউরোপীয় পার্লামেন্টেও। এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমাদের অর্থ ব্যবহার করা হচ্ছে মানব পাচারের কাজে। বিষয়টির সাথে যদি লিবিয়া প্রশাসন জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শরণার্থীরা লিবিয়া হয়ে পাড়ি দেন ইউরোপের উদ্দেশ্যে। এ কারণে হাঙ্গেরিতেও পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে। এপি জানায়, সেখানেও নিয়ন্ত্রণ রয়েছে লিবিয়ান সশস্ত্র গোষ্ঠীগুলোর। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার জেরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরাকে পৌঁছেছে 750 জন মার্কিন সেনা। পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিনীদের সামান্য ক্ষতি হলেও চড়া মাশুল দিতে হবে তেহরানকে। মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে 6000 মানুষের বিক্ষোভ সহিংস রূপ নিলে চড়াও হয় নিরাপত্তা বাহিনীও। ঘটনাস্থল বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন। শুরুতে মার্কিন দূতাবাস ঘেরাও করে অবস্থান ধর্মঘটের কথা থাকলেও দ্রুতই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ইরাকিরা। আগুন ধরিয়ে দেয় অভ্যর্থনা কেন্দ্রে। এই দূতাবাস থেকেই ইরাকের বিরুদ্ধে চক্রান্ত হয়। এরা ইরাকে গুপ্তচর ঢোকায়। এই দূতাবাসেই সেই জায়গা যেখান থেকে আমাদের দেশের সার্বভৌমত্ব মুছে দেওয়ার চেষ্টা চলছে।
ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন যোদ্ধার মৃত্যু থেকে সংকটের শুরু। জবাবে রোববার বাগদাদে ইরান সমর্থিত একটি সশস্ত্র সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ যায় অনেকের। প্রতিক্রিয়ায় ইরাকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান দাবি বিক্ষুব্ধ ইরাকিদের। সীমান্তে মার্কিন ড্রোনে 25 জন শহীদ হয়েছেন, তার প্রতিবাদ জানাতে এসেছি এখানে। প্রতিশোধ হিসেবে মার্কিন দূতাবাসে আজ আগুন জ্বালিয়েছে। ইরান সমর্থিত যোদ্ধাদের ঘাঁটিতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদের জানানো মাত্র তাদের সতর্ক করেছি। বিপজ্জনক পদক্ষেপে যে উত্তেজনা আরও বাড়বে বলে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলাম। তৃতীয় পক্ষের কারণে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করা কখনোই ইরাকের উদ্দেশ্য নয়। দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় ইরাকে তাৎক্ষণিক 750 সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, মার্কিনীদের সামান্য ক্ষতির বিনিময়ে গুনতে হবে চড়া মাশুল। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না ইরান, আর আমিও শান্তি চাই। দ্রুততম সময়ে ইরাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিবিয়ার বেনগাজিতে আমাদের কর্মকর্তারা একবার যে অন্যায়ের শিকার হয়েছিলেন, বাগদাদে তার পুনরাবৃত্তি হতে দেব না। বর্তমানে 5000-এর বেশি মার্কিন সেনা রয়েছে ইরাকে। এর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে যোদ্ধা বা মার্সেনারিও রয়েছে। নুজাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রথম দফা বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে 15 জানুয়ারি। মঙ্গলবার এক টুইট বার্তায় এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রথম দফা চুক্তি বাস্তবায়নের পর দ্বিতীয় দফা চুক্তি সই হবে বেইজিংয়ের সাথে। ডিসেম্বরে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি ইস্যুতে আলোচনা হয়। ট্রাম্প জানান, শিল্প এবং কৃষিখাতকে আরও সমৃদ্ধ করবে এই চুক্তি, যা 2 দফায় কার্যকর হবে। গেল কয়েক বছর ধরে দুদেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্র আমদানিকৃত চীনা পণ্যের ওপর 25% হারে শুল্ক আরোপ করে। জবাবে চীনও নেয় একই উদ্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ে বিশ্ববাজারে। এদিকে নতুন বছরের শুরু থেকেই আমদানিকৃত 850 ধরনের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে শি জিনপিং প্রশাসন। অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের প্রভাব ঠেকাতে বিল পাশ করল তাইওয়ান। বেইজিংয়ের সাথে উত্তেজনার মধ্যেই 11 জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই পদক্ষেপ নেয় পার্লামেন্ট। মঙ্গলবার পাশ হওয়া বিলটির মাধ্যমে চীন শাসিত দ্বীপ অঞ্চল তাইওয়ানে চীনের অর্থ বরাদ্দ বন্ধ হবে। এর ফলে অন্য দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বা নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করতে পারবে না বেইজিং। নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেয়া হবে অপরাধীকে। এ মাসেই প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের স্বাক্ষরের পর আইন হিসেবে কার্যকর হবে বিলটি। স্বাধীনতাপন্থী সাই ইং ওয়েন 2016 সালে তাইওয়ানের ক্ষমতা গ্রহণের পরই বেইজিংয়ের সাথে সম্পর্কের অবনতি হয় তাইপের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে চীন। বর্ষবরণের দিনেও বিক্ষোভে উত্তাল হংকং। বুধবার ভোর থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হংকংবাসী। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চলে দফায় দফায় সংঘাত। বর্ষবরণ উপলক্ষে শহরটির ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হারবারে ছিল আতশবাজির আয়োজন। নিরাপত্তার কারণে পরে তা বাতিল করে প্রশাসন। প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গেল জুনে শুরু হয় আন্দোলন। পরে সেই বিল বাতিল হলেও প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ সহ 5 দফা দাবিতে এখনও বিক্ষোভে অনড় হংকংয়ের সাধারণ নাগরিক। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবচেয়ে শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র ও কানাডা। এর আগে বর্ণিল আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কো সহ সব বড় শহর। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানায় এশিয়ার দেশগুলো। বরাবরের মতো সবশেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে বর্ণিল আয়োজনে 2020 সালকে বরণ করে নেয় মার্কিনীরা। তীব্র শীতের মধ্যে নিউ ইয়র্কে বর্ষবরণ উৎসবে যোগ দেন লাখো মানুষ। স্মরণীয় এই মুহূর্ত কোনোভাবেই মিস করতে চাই না, তাই বন্ধুদের নিয়ে হাজির হয়েছে এখানে। নতুন বছরের প্রথম প্রহর প্রিয়জনের সাথে কাটাতে এসেছি টাইমস স্কোয়ারে। নতুন বছরকে স্বাগত জানাতে ওয়াশিংটনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি দারুণ একটি বছর কাটবে সবার। এজন্যই অবশ্যই একে অপরকে সম্মান জানাতে হবে।
বর্ষবরণের আয়োজনের কমতি ছিল না রাশিয়াতেও। রাজধানী মস্কোতে ছিল আলোকছটা আর আতশবাজির ঝলকানি। এর আগেই বর্ষবরণের উৎসবে মাতেন ইউরোপবাসী। বিগ বেনের ঘড়ির কাঁটা 12টা ছুতেই উৎসবে মাতেন ব্রিটেনবাসী। আলোকিত হয়ে ওঠে লন্ডনের আকাশ। জার্মানির বার্লিনে বর্ষবরণে জড়ো হয় 10 লাখের বেশি মানুষ। জমজমাট আয়োজনে 2020 সালকে বরণ করে নেয় ফ্রান্সও। উৎসবের কমতি ছিল না উত্তর কোরিয়াতেও। ভারত, পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও নানা আয়োজনে বরণ করা হয় 2020 সালকে। ব্যতিক্রমী আয়োজন ছিল চীনে। অবশ্য ইউরোপ আমেরিকাকে ছাপিয়ে টানা 13 মিনিট আতশবাজি পুড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে সংযুক্ত আরব আমিরাত। রাসেল খাইমাতে ছিল এই আয়োজন। এছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও সেজেছিল নতুন সাজে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা বিচেও ছিল জমকালো উৎসব। ঝলমলে আয়োজন দেখতে জড়ো হন লাখো পর্যটক। ভৌগোলিক কারণে সবার প্রথমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। সবচেয়ে বড় আয়োজন ছিল অকল্যান্ডের স্কাই টাওয়ারে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবারও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। নাগরিকত্ব বিরোধী আইন এবং এনআরসি তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে ভারত জুড়ে। নতুন বছর বরণ করে নিতে চলা উৎসবের মাঝেও চলে প্রতিবাদ আন্দোলন। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় উত্তরপ্রদেশে। রাজ্যটিতে পুলিশি বর্বরতার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আবারও দায়ী করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। নাগরিকত্ব আইন এবং এনআরসি তালিকা বাতিলের দাবিতে নতুন বছরের প্রথম দিন থেকে উত্তাল ভারত। দিল্লির জামিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশি বর্বরতা এবং নির্যাতনের কারণে থমথমে উত্তরপ্রদেশ পরিস্থিতি। এর মধ্যে নতুন বছরকে বরণের আনুষ্ঠানিকতার মধ্যে চলে বিক্ষোভ। উত্তরপ্রদেশে প্রাণহানির জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দায়ী করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। उत्तर प्रदेश के मुख्यमंत्री जी ने योगी के वस्त्र धारण किए हैं। উত্তরপ্রদেশে কিভাবে সাধারণ মানুষের ওপর বর্বরতা চালিয়েছে পুলিশ তার সব তথ্য প্রমাণ আছে আমাদের হাতে। গেরুয়া পোশাক পরে যোগী আদিত্যনাথ সন্ত্রাসীর মতো আচরণ করছেন। ওই পোশাক সাধু সন্ন্যাসীদের সিদ্ধ পুরুষদের, কিন্তু তার আচরণ ঠিক এর বিপরীত। हिंदू धर्म का चिन्ह है। দ্যাট ইজ নট ইন্ডিয়া। সব সময় ভয়ে থাকি, এই বুঝি পুলিশ গ্রেপ্তার করতে আসলো। আমি এই দেশের একজন নাগরিক, কিন্তু আমার দেশের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বলার কোনো অধিকারই নেই। পুলিশ যত নির্যাতনই করুক না কেন, আমরা রাজপথ ছাড়বো না। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কেরালা বিধানসভায় প্রস্তাব তুলেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিকে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মসূচিতে সমর্থন দিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। মুশফিক আহসান, যমুনা নিউজ। 5 মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ভারতের জম্মু কাশ্মীরে আজ চালু হচ্ছে SMS পরিষেবা। মুঠোফোনে খুদে বার্তা আদান প্রদান করা গেলেও বন্ধ থাকছে সব ধরনের ইন্টারনেট সংযোগ। মঙ্গলবার স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল জানান, গ্রাহক পর্যায়ে স্মার্টফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই থাকছে। তবে উপত্যকা অঞ্চলের কিছু সরকারি হাসপাতাল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিক্ষোভ উস্কে দিতে পারে এমন শঙ্কায় অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। গেল 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কড়া প্রহরায় রয়েছে পুরো উপত্যকা। বেশ কয়েকবার ধাপে ধাপে যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা বহাল রাখে ভারত সরকার। গেল অক্টোবরে চালু হয় পোস্টপেইড আর ল্যান্ডলাইন ফোন। জম্মু কাশ্মীরের নওশেরা সেক্টরে অভিযান চলাকালীন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 2 ভারতীয় সেনা কর্মকর্তা। ঘটনাস্থলে বড় পরিসরে এখনও চলছে অভিযান। ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখা এলাকার খারি থারায়াত জঙ্গল হয়ে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় কয়েকজন ছদ্মবেশী। তাদের উপস্থিতি টের পেয়ে সেনারা অভিযান শুরু করার সাথে সাথেই গুলি চালায় অনুপ্রবেশকারীরা। এদিকে গেল বছর উপত্যকায় সন্ত্রাসী তৎপরতা 30% কমেছে বলে দাবি জম্মু কাশ্মীর পুলিশের। মঙ্গলবার পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, 2019 সালে অঞ্চলটিতে 139 জন তরুণ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছেন। 2018 সালে এই সংখ্যা ছিল 200-র বেশি। এছাড়া বিদায়ী বছর বিভিন্ন অভিযানে 160 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
শুধু পাকিস্তান নয়, সমানভাবে গুরুত্ব দিতে হবে উত্তর পূর্বাঞ্চলীয় চীন সীমান্তেও। এছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে। বুধবার দিল্লিতে গার্ড অব অনারের পর এই মন্তব্য করেন তিনি। দেশ কো সুরক্ষিত রাখেंगे। এতদিন পশ্চিম সীমান্তকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছি আমরা। নিজেদের ভূখণ্ড রক্ষায় এখন চীন সীমান্তের দিকেও নজর দেওয়া প্রয়োজন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত রাখা হবে। ভয়াবহ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পুরো ভারত। উত্তরপ্রদেশের কানপুরে তাপমাত্রার পারদ নামতে নামতে শূন্যে এসে ঠেকেছে। প্রাদেশিক রাজধানী লখনৌতে তাপমাত্রা 0.7 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকালে রাজধানী নয়াদিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.5 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড আর বিহারেও পারদ নিম্নমুখী। এসব রাজ্যসহ ভারী কুয়াশায় ঢাকা, রাজস্থান আর মধ্যপ্রদেশ। কুয়াশার কারণে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিঘ্নিত রেল যোগাযোগ। হিমাচল, জম্মু কাশ্মীরে চলছে তুষারপাত। অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে নিউ সাউথ ওয়েলসে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জনে। ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে, নিরাপদে সরিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। তবে পুড়ে যায় বহু বসতবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। বিমান এবং হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হচ্ছে রাসায়নিক পদার্থ এবং পানি। তবে তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন। এরই মধ্যে গেল 1.5 মাসে পুড়ে ছাই হয়ে গেছে 1 কোটি একর এলাকা। নতুন বছর বরণ উপলক্ষে যুক্তরাষ্ট্রে হয়ে গেল ডগ প্যারেড। এই উৎসবে যোগ দেয় বিভিন্ন জাতের 3 শতাধিক কুকুর। প্রিয় পোষা প্রাণীকে নিয়ে এদিন হাজির হয়েছিলেন কুকুর প্রেমীরা। শেষ করবো যমুনা আইডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। ইউরোপীয় ইউনিয়নের অনুদানের কোটি কোটি ডলার লিবিয়ার মানব পাচার চক্রের হাতে। হিতে বিপরীত হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর উদ্যোগ। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পর ব্যাপক সামরিক প্রস্তুতি পেন্টাগনের। নতুন করে ইরাকের 750 সেনা। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। বর্ণিল উৎসবে মাতোয়ারা নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কো সহ সব বড় শহর। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।